যে অবস্থা, আমাদের অনেকটা পথ ফিরে যেতে হবে। সত্যি অনেক সাহায্য করেছেন, এখন ওনাকেও আমার মানবিকতার দিক থেকে ছেড়ে দেওয়া উচিত। তাকে পুরো টাকাটাই দিয়ে ছেড়ে দিলাম। আমি লাগেজগুলো নিয়ে রীতিমতো ব্রিজের সামনে এসে দেখি, এ তো পুরো ব্রিজ ভেঙে পড়ে আছে ঝড়ে। আমি আর কি আজ বাড়ি পৌঁছতে পারবো না? এছাড়া তো কোনো পথও নেই। এদিকে ঝড় বেড়েই চলেছে। আমি পাশে থাকা একটি বন্ধ দোকানে ব্যাগগুলো রেখে ঝড় থামার অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই দেখলাম 4 জন লোক একটি মরাকে কাঁধে নিয়ে ব্রিজের দিকে এগিয়ে আসছে। ওরাও তো ব্রিজ পেরিয়ে কাঁটাবাঁধা শ্মশানে নিয়ে যাবে। কিন্তু যেখানে ব্রিজ ভাঙা, সেখানে ওরা মরাটিকে কিভাবে শ্মশানে নিয়ে যাবে? তারা দেখলাম ব্রিজের সামনে এসে মরাটাকে রেখে আমার দিকেই এগিয়ে আসছে। আমি সেই মরা লাশের দিকে চেয়ে রইলাম। মরাটা বৃষ্টির জলে ভিজছে। খুবই অসহায় লাগছে মরাটিকে দেখতে। মরা হাতির দাম যেমন লাখ টাকা থাকে, মৃত মানুষ শুধু একটা বোঝাই মাত্র পৃথিবীর বুকে। সেটা হয়তো কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। তাই হয়তো মানুষগুলিকে মাটির সাথে মিশে যেতে হয় অথবা পুড়ে যেতে হয়। সত্যি কোনো আমার টাইম পেল না। এই ঝড়গুলো দিনেই মরতে হলো। আরে মানুষের মৃত্যু সব বলে হয়ে আসে, সব কপাল রে ভাই, সব কপাল। ওই দেখ, নৌকা নিয়ে একজন এদিকে আসছে। ওনাকে চল বলি, যেন আমাদের কাঁটাবাগান শ্মশানে দিয়ে আসে। এটা বলতে বলতে ওরা 4 জন বেরিয়ে পড়লো। আমার কেন যে আগে চোখে পড়লো না? তাদের মধ্যে দেখলাম 2 জন লোক আরোহীর কাছে গিয়ে ফিস ফিস করে কি যেন একটা বললো। আবহাওয়া দেখলাম আগের মতো ধীরে ধীরে ঠিক হতে লাগলো। ইতিমধ্যেই তারা লাশটিকে তুলে নৌকায় উঠিয়ে নিয়ে যেতে লাগলো শ্মশানের দিকে, যেটা আমার বাড়ির পথেই পড়ে। আমার বাড়ি কাঁটাবাগান দক্ষিণ পাড়ায়। হাতের ঘড়িটির দিকে তাকিয়ে দেখলাম রাত 1:30। আশপাশ থেকে ভেসে আসছে ব্যাঙের গ্যাগো ডাক। আর মাঝারি ঠান্ডা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। অপেক্ষা করতে লাগলাম মাঝির জন্য। কারণ আমার বাড়ি যেতে হলে নৌকো করেই যেতে হবে, যেমন করে মরাটাকে নিয়ে গেল কাঁটাবাগান শ্মশানের দিকে। অপেক্ষা করতে করতে দেখলাম একটি লণ্ঠনের আলো এই ব্রিজের দিকেই এগিয়ে আসছে। যেহেতু আকাশ ভেদ করে একটু চাঁদের আলো ছোঁয়া দিয়েছে, সেহেতু দেখে বুঝতে দেরি হলো না যে নৌকো আলোই আসছে। আমি তড়িঘড়ি করে ব্রিজের সামনে গিয়ে ডাকতে শুরু করলাম, এই যে দাদা শুনছেন? ও দাদা! উনি কোনো সারা শব্দ না দিয়ে আমার সামনে নৌকা নিয়ে চলে আসলেন। বলছিলাম, কাঁটাবাগান দক্ষিণ পাড়ায় আমার বাড়ি, ব্রিজের ওপাশে। আমাকে একটু নামিয়ে দিয়ে আসতে পারবেন? এখান থেকে মাত্র 15 মিনিটের পথ। আপনাকে 200 টাকা দিতে পারবো। বলা মাত্র হালকা ঝোড়ো বাতাস বয়ে গেল আমাদের মধ্যে দিয়ে, এবং তার মুখে থাকা গামছাটা সরে যেতে দেখলাম উস্কো খুস্কো 60 থেকে 65 বছর বয়সের একজন লোক। না গো বাবু, আমিও তো সস্তার মাঝি নই। আমার দেখে কি তাই মনে হচ্ছে? আমি একজন শিকারী, শিকার করতে বেরিয়েছি। লোকটার কথা সত্যি আমার চিন্তা ভাবনার মধ্যে ফেলে দিল। ওনার মাথা ঠিক আছে তো, নাকি ইনিও ভ্যানওয়ালার মতো ভুল জল খেয়ে ভুল বকছেন? যাই হোক, এখন ইনি একমাত্র আমার সম্বল। দয়া করুন আমার উপরে, আমি খুব বিপদে আছি। দয়া করে আমাকে কাঁটাবাগান ব্রিজে নামিয়ে দিন, তারপর আমি চলে যেতে পারবো। আমাকে একটু দয়া করে এই বিপদ থেকে রক্ষা করুন চাচা। বিপদ? আচ্ছা, ঠিক আছে। 1000 টাকা লাগবে বলো, তাহলে আমি যেতে পারি, না হলে আমি চললুম। 1000 টাকা? চাচা, বিপদে পড়েছি বলে এমন দাবি করছেন? ওপরওয়ালা সব দেখছে, এমন করবেন না। ওপরওয়ালাই তো আমারে পাঠিয়েছে। 1000 টাকা তো সেই নিতে বলেছে আমারে। যাই হোক, উঠে পড়ুন। আমার তারা আছে। আমার বিবিজান
না খেয়ে আমার জন্য পথে আসে। আমি তার কথা মতোই তাড়াহুড়ো করে হাতে থাকা ট্রলি ব্যাগ ও মাছের ক্যারি ব্যাগটি নিয়ে উঠে পড়লাম নৌকোতে। দেখলাম আমার হাতে থাকা ক্যারি ব্যাগ ছিঁড়ে মাছের মাথা বেরিয়ে এসেছে। মাছের ব্যাগটি একপাশে রেখে আমি নৌকোয় বসলাম এবং নৌকো আরোহী নৌকো টানা শুরু করলো আমার বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে এক অনবদ্য দৃশ্য আমার চোখে ভেসে উঠল। সেই কাটা বাঁকা শ্মশানের সামনে দিয়ে যেতেই দাউ দাউ করে জ্বলছে সেই মৃত লাশটি। যেহেতু শ্মশানের গা দিয়ে নদী বইছে, তাই আমরা তার সামনে যেতে স্পষ্টভাবে দেখলাম সেই মরা মানুষটির চামড়া গলে গিয়ে হাড় বেরিয়ে আসা মাথার খুলিটি আমার দিকেই চেয়ে রয়েছে। আমি কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না। কোনো মরাকে এইভাবে পুড়তে আমি আগে কখনো দেখিনি। হঠাৎই দেখলাম সেই মরাটি তার গায়ের উপর জ্বলন্ত কাঠ করে জেগে গেছে। আরে আরে এত ভয় পাওয়ার কি আছে? সত্যি আপনি আজব মশাই। জ্বলন্ত চিতার পাশে থাকা একটি লোক বাঁশ দিয়ে বাড়ি মারল মরাটির গায়ে এবং সাথে সাথে দেখলাম মরাটি আবার জ্বলন্ত কাঠ ভেদ করে নিচের দিকে নেমে গেছে। সত্যি এক আজব ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হলাম আজ। তারপর কাটা বাগান শ্মশান পার করে যেতেই একটি স্থলপথের পাশে এসে দাঁড় করালো নৌকাটি। বাবু, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার বিবিজানটা না খেয়ে বসে আছে আমার জন্য। আপনারে বাড়ি দিয়ে আসতে আমার অনেক দেরি হয়ে যাবে। একটু যদি সময় ব্যয় করে আপনি আমার সঙ্গে একটু যেতে পারেন তাহলে আমি আমার বিবিজানকে খাইয়ে দিয়ে আসতে পারতাম নিজের হাতে। ও কিছুই খেতে পারে না, আমি খাইয়ে না দিতে পারলি। চলুন না বাবু, সামনে। যাই হোক, ইনি আমার অনেক উপকার করেছেন। এত সময় তো ব্যয় হয়ে গেল, আর একটু সময় নেওয়া যাক। আচ্ছা চলুন। লোকটি নৌকার গতিপথটি উল্টো দিকে নিয়ে যেতে লাগলো। বেশি পথ যেতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই নদীর পাশ থেকে কিছু শিয়াল ডাকাডাকি শুরু করেছে। কিছু শিয়াল নদীর পাশে এসে আমাদের দিকে আক্রমণাত্মকভাবে ডাকছে এবং সে মাছি তাদের দিকে নৌকোটি ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। কি দাদা, কেমন করছেন কেন? ওরা আক্রমণ করতে পারে, নদীর বরাবর হয়ে চলুন। আরে দাদা, দেখতে তো পাচ্ছেন ওরা একসাথে অনেকগুলো শিয়াল একত্রিত হচ্ছে। ওরা কিন্তু আমাদের আক্রমণ করতে পারে। একটু ভালো করে চলুন না দাদা। আমার কথায় কোনো কানে দিল না সে। উল্টে আমাকে ধমক দিয়ে বলল, আরে বাবু, দেখে তো মনে হয় 30 বছর বয়স। 3 বছর বয়সে আমাকে আক্রমণ করছেন কেন? হঠাৎ তার পাশ থেকে একটি বড় কোচ হাতে নিয়ে ঘুরিয়ে আক্রমণাত্মক শিয়ালের দিকে ছুঁড়ে মারল। কোচটি গিয়ে শিয়ালটির বুকের পাঁজরে গেঁথে গেল এবং পাশে থাকা শিয়ালের পালেরা সেটি দেখে ভয় বাগানের মধ্যে ঢুকে গেল। লোকটি নৌকা থেকে ঝাঁপিয়ে পড়ে এগিয়ে গেল আহত শিয়ালের দিকে। তারপর শিয়ালের পাঁজরে গেঁথে থাকা কোচটি আরো জোরে চাপ দিয়ে গেঁথে নিল তার দেহের এপার ওপার। ছটফট করতে করতে শিয়ালটি মৃত্যুর অবস্থায় পড়ে রয়েছে। লোকটি কোচটি বার করে দূরে থাকা শিয়ালগুলির দিকে দৌড়ে গেল। পুরো ঘটনাটি আমার চোখের সামনে ঘটছে। ঘটনাটি আমার স্বপ্নে দেখা সবথেকে ভয়ঙ্কর ঘটনাগুলির থেকেও ভয়ঙ্কর লাগছে। কিন্তু এটা যে কোনো স্বপ্ন নয়, বাস্তব রূপে রূপান্তরিত হয়েছে এবং সেটা আমার চোখের সামনেই বিদ্যমান। লোকটি আবার এসে মৃত্যুর শিয়ালটিকে বারবার কোচটি আক্রমণ করে যাচ্ছে। লোকটির মুখের দিকে তাকিয়ে দেখলাম কোণের প্রতিশোধের আগুন ফুটে উঠেছে তার চোখে মুখে। ওরা তো সামান্য একটা জীব মাত্র, ওদের সাথে আবার কিসের প্রতিশোধ? ধীরে ধীরে শিয়ালটি নড়াচড়া বন্ধ করে দিয়েছে। তারপর শিয়ালটির দুই ঠ্যাং ধরে নৌকার দিকে ছুঁড়ে মারল লোকটি। লোকটি নৌকা উঠে পড়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি মারলেন কেন? আর মেরেও নৌকা উড়ালেন কেন? বাবু, আমি না মারলে ওরা যে আমাদের মেরে ফেলতো। আর আমি তো আগেই বলেছি আমি একজন শিকারী। সে তো ঠিকই আছে, কিন্তু আপনি নৌকা তুললেন কেন? ঈদের মাংস খাবো বলে। ঈদের না খেলে এরা যে আমাদের খেয়ে ফেলতো। শিয়ালের মাংস অনেক মূল্যবান জিনিস, অনেক
সুস্বাদু অনেক দামি জিনিসও আমাদের কাছে। বাবু, আমরা গরিব মানুষ, আমাদের তো টাকা নেই যে দোকানে গিয়ে মাংস কিনে খাবো। আর এগুলো তো বাজারে বিক্রিও হয় না, এভাবেই মেরে খেতে হয়। না হলে এরা অন্য কাউকে খেয়ে নেবে। আমি আরো ভালো কাজ করছি বলতে পারেন। শত্রুদের মাংস যে কত সুস্বাদু সে বলে বোঝানো যাবে না আপনারে। হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছিল, কিন্তু কিসের শত্রুতা আপনার? ওই নিরীহ জীবগুলোর সাথে এই কথাটি বলা মাত্রই লোকটি রক্তাক্ত মাংস মাখা করছি আক্রমণাত্মকভাবে আমার বুকের পাজরে ঠেকিয়ে দিল। আমার দেহে কি আপনার নিরীহ বলে মনে হয়েছিল? যখন কোনো কিছু আপনার পর্যন্ত আপনি বুঝতে পারবেন না নিরীহ, তা ওদেরকে কাছ থেকে দেখেছি। আপনারে যদি একা ছেড়ে দেওয়া হতো তাহলে বুঝতে পারতেন। অপেক্ষা করছে তো। ওনার স্ত্রীর কথা বলাতে উনি শান্ত হয়ে গেলেন। তারপর আবার পুনরায় নৌকো চালানো শুরু করলেন। এই রুমের খোয়া তুলতে হবে, সোনা। এই রুমের খোয়া। ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যেই নৌকোটি এসে থামলো নদীর এক প্রান্তে। বাবু, এই আমার ঘর। বাবু, একটা কথা বলবো? আপনার ওই ব্যাগে দেখেছি ইলিশ মাছের মাথা আছে। আমার বউ খুব ইলিশ মাছ পছন্দ করে। কতদিন আমার বউকে ইলিশ মাছ খাওয়াতে পারিনি। আপনার টাকা দিয়ে লাগবে না, এক পিস ইলিশ মাছ দিতে পারবেন? আমি আর তার কথার অবাধ্য হলাম না। কথা না বাড়িয়ে একটা ইলিশ মাছ কিনে দিলাম। আমারই ভালো হলো। 1000 টাকার জায়গায় 400 টাকার ইলিশ মাছ দিয়ে মিটে যাচ্ছে। আর আমার ইচ্ছেটাও পূরণ হচ্ছে। এটাই উত্তম।